নমস্কার বন্ধুরা, আমি পৌলমী। আমার চ্যানেল গল্প আর গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমার এই উপস্থাপনা। আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী বিরচিত ছারপোকার মার। ছারপোকা আমি মারিনে, মারতে পারিনে। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায় না। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে, বিচ্ছিরি। শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন, আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায়, যা নাকি কান মোলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছারপোকা কখনো মারিনি। আমার হচ্ছে সহাবস্থান। ছারপোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে। আমার বিছানায় হাজার হাজার ছারপোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না। কিন্তু তারা আমায় কিছু বলে না, আমিও তাদের মারি না, আর তারাও আমায় কামড়ায় না। অহিংসা নীতির গান্ধীবাদীদের উজ্জ্বল আবাদ আমার বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি গড়িয়েছে। চৌকির ফাঁকে ফোকরে তো ওদের অবস্থান। আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে তবে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি। চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই। তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন যেন চটচটে হয়ে গেছে। ও হোগে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের চেয়েও জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব। আমার গন্ধ তারা পায় না। চৌকির উপরেই যে আমি, তা তারা টের পায় না। তাদের মধ্যে যারা ভাস্কোডিগামা কি কলম্বাস গোছে, তারা হয়তো চৌকির তলা থেকে বেরোয় আমাকে আবিষ্কারের উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে ঠেকে যায় নির্ঘাত। এগুতে পারে না আর। তাদের নাকে লাগে, তারপর আরো এগুলে পায়ে লাগে। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, জলদ শক্তিহীন হয়ে পড়ে। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়। বিশ্ব সংসারের উপর বীতশ্রদ্ধ তিতি বিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে পড়ে থাকে। বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে, তাই আমার কাছে এক বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো। যাকে উপসী ছারপোকা বলে, আমার মনে হয় সেই রকমই কিছু একটা হয়ে রয়েছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক। তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল, সেই গল্পই আজ তোমাদের কাছে বলবো। সকালে সবে খুর নিয়ে বসেছি, আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির। পালাও পালাও করছো কি বলতে বলতে আসে। পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে। আরে হরেকেষ্টদা আসছে, এসে উঠবে এখানে, এই তোমার বাসায়। সে জানায় এইখানে আস্তানা গাড়বে। সস্তা না? দাড়ি কামাতে কামাতে বলি, সস্তা নয় অত। গতবারে যখন কলকাতায় এসেছিল, উঠেছিল আমার ওখানে। যাবার সময় বলে গেছে, আবার এলে তোর বাসাতেই উঠবো, আর তোকে যদি বাসায় না পাই তো উঠবো গিয়ে শিবুর কাছে, বলে সে একটু দম নেয়। তারপরে ইঞ্জিনের মতো হাঁপ ছাড়ে একখানা। আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায়। স্টেশনের প্ল্যাটফর্মে দেখি কিনা হরেকৃষ্ণদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে, দেখেই আমি পালিয়ে এসেছি, যাতে হরেকৃষ্ণদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ হ্যাঁ, চলে এলাম তাই তোমার কাছে, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো শটান তোমার এখানেই সে আসছে। আরে আমার এখানে উঠবে কেন সে?
আমি তাকে আশ্বস্ত করে বলি, একখানা মাত্র ছোট্ট চৌকি আমার, দেখছো তো বদ্দিদা, এর মধ্যে আমার সঙ্গে গুতোগুতি করতে যাবে কেন সে? তার কিসের অভাব? 200 বিঘে তার ধানের জমি, 10টা আমবাগান, কারি কারি টাকা। সে কলকাতার যে কোনো নামকরা ভালো হোটেলেই উঠতে পারে। বদ্দি বললে, 1 নম্বরের কঞ্জুস। গতবারে আমার মেসে উঠেছিল, গেস্ট চার্জ দিয়ে ফতুর হয়ে গেছি আমি। 3টি মাস নড়বার নামটি ছিল না। যাবার সময় আমাকে সর্বশান্ত করে গেল সে। আমি বললুম, কি রকম? আরে আমার শখের জিনিসগুলি নিয়ে গেল সব। ড্রেসিং টেবিলটা নিল, ডেস্ক চেয়ারটাও নিল, ব্রাকেট, তার উপরে অ্যালার্ম টাইম পিসটাও অবধি নিয়ে নিল। বললে খাসা হবে। এসব জিনিস পাড়াগাঁয়ের লোক চোখে দেখেনি এখনো। শেষকালে আমার টুথব্রাশটা ধরেও টানাটানি। কি বলো বদ্দিদা, একজনের বুরুষ কি আর একজন ব্যবহার করে নাকি? বললে, জুতোয় কালি দেওয়া যাবে এই দিয়ে। এমনকি আলমারিটা ধরেও টানছিল বইপত্র সমেত, কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না। বলেছে পরের ক্ষেপে এসে মুটের সাহায্য নিয়ে সেটা নিয়ে যাবে। মোটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে তাহলে, মুটের ওপরে চাপেনি। বদ্দি বললে, আমি পালাই, এখনই হরেকেষ্টদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো। সে ব্যগ্র হয়ে ওঠে। আমি বললুম, বাড়ি যাবে এক্ষুনি? বসো না, একটু চা খাও। বদ্দি বলে, বাড়ি? আজ আর বাড়ি নয়, আজ সারাদিন আজ বাড়ি ফিরবো না, খুব গভীর রাত্রে বাসায় ফিরবো। আমি ভাই এখন যাই। আমি বললুম, হরেকেষ্টদার ভয় বাসাতেই ফিরবে না আজ? সারাদিন কোথায় থাকবে শুনি? হরেকেষ্ট হরেকেষ্ট, কেষ্ট কেষ্ট হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় বলে সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতেই দেখি হরেকেষ্টদা হাজির। আসুন আসুন হরেকেষ্টদা, আসতে আজ্ঞা হোক। আমি অভ্যর্থনা করি। আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়লো। হরেকেষ্টদা বলে, বদ্রীনাথকে বাসায় পেলাম না, তাই তোর কাছেই চলে এলাম। দিয়ে ব্যাগ নামিয়ে তিনি বসলেন। আমি বললুম, আসবেন বই কি, 1000 বার আসবেন। আপনি হলেন গিয়ে আমাদের হরেকেষ্টদা, আমাদের গায়ের মাথা। আমরা কি আপনার পর? হরেকেষ্টদা বললে, তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি ভালো, তার ওখানেই তো উঠি। আমাকে পেলে সে ভারী খুশি হয়। আমি বললুম, আমি কি অখুশি? বসুন, চা খান। চা আনাই, জিলিপি, সিঙ্গারা, কচুরি, কি খাবেন বলুন? যা ইচ্ছা আনো। চাটা খেয়ে চান করে 2টি ভাত খেয়ে একটু বেরোবো। কলকাতায় এসেছি, বদ্রীনাথকে পেলুম না যখন, এবার তোর এখানেই থাকবো ভাবছি। তা থাকুন না যতদিন খুশি। দাঁড়ান, চাটা আনাই, পোর্টম্যান্টো খুলে পয়সা বার করি। ও মা, এ কি, বাক্সর চাবি কোথায়? খুঁজে পাচ্ছি না তো। চাবিটা কোথায় গেল? ভাঙতে হবে দেখছি বাক্সটা। চাবিওয়ালা কোথায় পাই এখন? ভাঙতে হবে দেখছি। হরেকেষ্টদা বলে, না না, ভাঙবি কেন বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তা দিয়ে, চাবি করিয়ে নিলেই তো হবে। বেশ তো পোর্টম্যান্টোটি, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব। শুনে আমি তো হা হয়ে যাই। নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কিনা খতিয়ে দেখি। হরেকেষ্টদা বলে, এখন ক টাকার দরকার তোর বল না, দিচ্ছি না হয়। আমি বললুম, গোটা 5 দাও তাহলে। হরেকেষ্টদা বলে, 5 টাকা? আচ্ছা। ব্যাগ খুলে তিনি বলেন, 5 টাকা তো নেই রে, 10 টাকার নোট আছে। তাই দাও তাহলে, পরে বাক্স খুলে দেবক্ষণ তোমায়। হরেকেষ্টদার পয়সায় চা, কচুরি, সিঙ্গারা, জিলিপি, জিবে গজা, রাজভোগ, দরবেশে কামড় বসানো যায় বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকেষ্টদা বললেন, যাই, এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল, আধুনিক ডিজাইনের আলমারিটা, দেখতে খাসা, তার উপরে রবি ঠাকুরের বই ঠাসা। আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ, মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে। সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টদা, ফিরলেন সেই রাত 10টায়। হায় হায় করতে করতে বললেন, কোথায় গেছে বদ্রীনাথটা, সারা দিন দেখা নেই।
বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 অপেক্ষা করে করে এখন ফিরে এলাম। আমি বললুম, এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে? না, বাসায় থাকবো কোথায়, ওর ঘরে তো চাবি বন্ধ, কার ঘরে থাকতে দেবে? বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম। আমি বললুম, সেই দুপুরবেলা থেকে এতক্ষণ? হরেকৃষ্ণদা বলে, শুধু শুধু কি বসতে দেয়? বসে বসে চা খেতে হলো। 300 কাপ চা খেয়েছি, তার খেলাম, খান 50-এর টোস্ট খেলাম, 2.5 ডজন অমলেট, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে খেয়েছি। আর নজর রেখেছি তার বাসার দরজায়, কখন সে ফেরে। কিন্তু না, এতক্ষণেও ফিরল না। আমি বললুম, তাহলে আর কি করবেন? খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার। হরেকৃষ্ণদা বললে, না, আর কিছু খাবো না, যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে। 300 কাপ চা বাপের জীবনেও কখনো খাইনি। না রে, আর কিছু খাবো না, শুয়ে পড়বো শটান। মেজে আমার বিছানা করে দে। আছে তোর বাড়তি বিছানা? আমি তো বেডিং ফেডিং কিছুই আনিনি। বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল কি না? এই মেজে এইখানেই মাদুর টাদুর যা হোক কিছু পেতে দেনা হয়। আমি বললুম, তুমি মেজে শোবে হরেকৃষ্ণদা? এ তুমি কি বলছো হরেকৃষ্ণদা? অমন কথা মুখে এনো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে, আমি ওই কম্বলটা বিছিয়ে শোবক্ষণ মেজে। বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছোই, আর চৌকিতে তোষকের ওপর ধপধপে সাদা চাদর পেতে দিই হরেকৃষ্ণদার জন্য, দিয়ে পরিপাটিয়ে করে তার বিছানা করে দিই। হরেকৃষ্ণদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতে হরেকৃষ্ণদা নাক ডাকতে থাকে। রাত বোধহয় 12টা হবে তখন। দারুণ একটা চটচটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, হরেকৃষ্ণদার নাক ডাকছে না তো, খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট, চটাপট 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 এই কেবল শুনতে পাচ্ছি। হরেকৃষ্ণদা বলে, ওরে ওরে শিবু, আলোটা জ্বাল তো। আমি বললুম, আলো জ্বালা যাবে না হরেকৃষ্ণদা, 11টার পর তো মেন সুইচ অফ করে দেয়। হরেকৃষ্ণদা বলে, কি কামড়াচ্ছে রে, ভয়ঙ্কর কামড়াচ্ছে। দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো দাদা, আমি কি সিগারেট খাই? তাহলে মোমবাতি? বাজারে আছে। কি সর্বনাশ, টর্চ আছে টর্চ? রাতে দুপুরে কেন টর্চার করছেন হরেকৃষ্ণদা? চুপচাপ ঘুমোন। আরে ঘুমোবো কি করে রে, জ্বালিয়ে খাচ্ছে যে। বাপাসটা যে জ্বলে গেল রে, বাপাসে শুয়েছিলুম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে। আমি বললুম, তবে পাশ ফিরে শোন। পাশ ফিরে শোবো কি করে রে, শুতে কি দিচ্ছে? উঠে বসেছি, বসতেও তো দিচ্ছে না, ভীষণ কামড়াচ্ছে রে। আমি নিস্পৃহ কণ্ঠে বলি, কে জানে কি আবার কামড়াবে। হরেকৃষ্ণদা বলে, এ তো দেখছি খুন করে ফেলবে আমায়, একদম তিষ্ঠতে দিচ্ছে না। কি পুষেছিস তুই জানিস, ছাড়পোকা নয় তো রে? আমি বললুম, ছাড়পোকা? অসম্ভব, আমি একদিন ধরে শুচ্ছি, আমি কি তাহলে টের পেতুম না? হরেকৃষ্ণ বলে, তুই একটা কুম্ভকর্ণ। না, বিছানার কাজ নেই আমার, আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। আমরা সকালে উঠে দেখি, মানে আমি উঠে দেখলাম, তিনি তো আগের থেকেই উঠেছিলেন, তিনি শুধু দেখলেন কেবল। চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ ছারপোকার। হরেকৃষ্ণর চাপে আর চটাপট চাপড়ে ছারপোকাদের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ইস, তুই এখানে থাকিস কি করে রে? এই বিছানায় ঘুমোস কি করে তুই? তুই একটা রাস্কেল, রাবিশ, কুম্ভকর্ণ একটা। না, আর আমি এখানে নেই। মা কালীর দিব্যি আর কখনো এখানে আমি আসছি না বাবা, আমার নাকে খত। বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানেই চললাম আমি। সকাল সকাল গিয়ে আগে তাকে পাকড়াও করি। বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন। তার ধার দেওয়া 10 টাকা উদ্ধারের কথা তিনি বেমালুম ভুলে গেলেন।
আজকের গল্প এখানেই শেষ। আমার এই গল্পগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো গল্প পোস্ট করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।